দ্বিতীয় রাউন্ডে গিয়েই ব্রাজিল এবং আর্জেন্টিনা বাদ পড়ে যাবে অথবা তাদের খেলা খুবই কঠিন হবে, এই ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম। সেই পোস্টের মধ্যে আপনারা প্রায় 90% কমেন্টকারী আমার বিরুদ্ধে কমেন্ট করছেন। আমি খেলা বুঝি না, আমি কেন এই ধরনের অ্যানালাইসিস করি, আমি যত আরো ভালো অ্যানালাইসিস করি অথবা এই ধরনের ভিডিও পোস্ট না করি। তো তাদের জন্য আমি একদম কাগজে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য বসছি দেব কেন আমি এই কথাটা বলছিলাম গত ভিডিওতে। অন্যান্য বিশ্বকাপে যখন ব্রাজিল আর্জেন্টিনার মতো দল সুপার 16-এ যায় তখন কিন্তু তাদের অপেক্ষাকৃত খুবই দুর্বল টিমের সাথে খেলা পড়ে এবং তারা খুবই হেসে খেলে সুপার 8-এ চলে যেতে পারে। কিন্তু এইবার কিন্তু আসলে 32 টিম থেকেই নকআউট পর্ব শুরু। আর এই 32 টিমের নকআউট পর্ব থেকেই যদি উরুগুয়ে জাপানের মতো দল তাদের সাথে খেলতে হয় তাহলে কিন্তু তাদের অবশ্যই ম্যাচগুলো কঠিন হবে এবং দুর্ঘটনাবশত যে কোনো কারণে তাদের ম্যাচ থেকে ছিটকে যেতে পারে, বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে। আমরা আসি, ব্রাজিল গত 2022 বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে গিয়ে খেলছিল দক্ষিণ কোরিয়ার সাথে। দক্ষিণ কোরিয়ার ফিফা র্যাঙ্কিং হচ্ছে 28 নাম্বার, আর জাপানের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 18 নাম্বার। ব্রাজিল এবং জাপান হেড টু হেড সর্বশেষ 5টা ম্যাচ, 5টা ম্যাচের মধ্যে ব্রাজিল 4টা ম্যাচে জয়লাভ করছে, একটা ম্যাচ মাত্র জাপান জয়লাভ করছে। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা মেসেজ হচ্ছে, সর্বশেষ যে ফ্রেন্ডলি ম্যাচ ছিল ওই ম্যাচেই কিন্তু জাপান ব্রাজিলের সাথে জয়লাভ করছিল। এখানে কিন্তু খুবই ভাববার একটা বিষয় 2025 সালে। তো এবার আসি দক্ষিণ কোরিয়ার সাথে। দক্ষিণ কোরিয়ার সাথে ব্রাজিল যে 5টা ম্যাচ সর্বশেষ খেলছে, 5টা ম্যাচেই ব্রাজিল খুব ভালো পরিমাণেই জয়লাভ করছে। গতবার যখন আমরা 32 টিম নিয়ে ফিফার খেলা দেখছি তখন ব্রাজিলের জন্য যে সুবিধাটা ছিল, এবার 48 দল নিয়ে সর্বশেষ 32 দল নিয়ে নকআউট পর্বে গিয়ে কিন্তু জাপানের সাথে ব্রাজিলের খেলায় প্রায় 10 নং এগিয়ে থাকা দল জাপানের সাথে খেলা পড়তেছে। আর যদি কোনো রকমে নেদারল্যান্ডের সাথে খেলা পড়ে যায় তাহলে কিন্তু খেলা একদম পুরো উল্টে যাবে, যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ব্রাজিলের জন্য হয়ে যেতে পারে। এবার আসি আর্জেন্টিনাকে নিয়ে। আর্জেন্টিনার যদি কপাল ভালো হয় তাহলে এবার তাদের খেলা পড়বে উরুগুয়ের সাথে, যদি কপাল খারাপ হয় তাহলে কিন্তু স্পেনের সাথে খেলা পড়বে। স্পেন কিন্তু এবার ফিফা র্যাঙ্কিং এ 2 নম্বরে আছে আর্জেন্টিনার পরেই। তো সেক্ষেত্রে আর্জেন্টিনার জন্য কতটা ভয়ঙ্কর রূপ অপেক্ষা করতেছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো উরুগুয়ের সাথে যদি আর্জেন্টিনার খেলা পড়ে সেক্ষেত্রে উরুগুয়ের সর্বশেষ হেড টু হেড আমরা যদি পরিসংখ্যানে আর্জেন্টিনার সাথে যাই সেক্ষেত্রে সর্বশেষ 5টা ম্যাচে 4টা ম্যাচ আর্জেন্টিনা জয়লাভ করছে, 2টা ম্যাচ উরুগুয়ে জয়লাভ করছে। তো এখানে বড় একটা মেসেজ আপনারা দেখেন যে যেখানে 5টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচে উরুগুয়ে জয়লাভ করছে সেখানে কিন্তু আর্জেন্টিনার জন্য মোটেও ভালো হবে না দ্বিতীয় রাউন্ড, এটা আপনাদের অবশ্যই বুঝতে হবে। আর অস্ট্রেলিয়ার সাথে যদি আমরা বলি, গত 2022 সালের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় রাউন্ডের খেলা করছিল। তো সেই অস্ট্রেলিয়ার সাথে সর্বশেষ 5টা হেড টু হেডে যদি আমরা যাই তাহলে অস্ট্রেলিয়া একটা ম্যাচও আর্জেন্টিনার সাথে জিততে পারে না। তো এখানেই কিন্তু আসলে বোঝা যায় যে 2022 সালের 32 টিম নিয়ে যখন খেলা শুরু হয়েছিল তখন কিন্তু এই দলগুলোর কত সুবিধা ছিল। এবার 48টা দল হওয়াতে কিন্তু এই দ্বিতীয় রাউন্ডে গিয়ে কঠিন প্রতিপক্ষ তারা পেতে যাচ্ছে। একটা কথা আপনাদের বলে রাখি, এখানে কিন্তু মোট 6টা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নদের জন্য এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হবে। আর বাকি যে 6টা দল আছে, যেমন ফ্রান্স একটা গ্রুপে আছে, জার্মানি একটা গ্রুপে আছে, বেলজিয়াম একটা গ্রুপে, তারা যখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যাবে তখন কিন্তু তাদের খেলা পড়বে 24 থেকে 32 নাম্বার যে দলগুলো থাকবে, অর্থাৎ তৃতীয় স্থান অর্জন করে 24 থেকে 32 নাম্বার যে দলগুলো থাকবে তাদের সাথে খেলা পড়বে। তো তারা কিন্তু হেসে খেলেই দ্বিতীয় রাউন্ড থেকে তারা সুপার, যে আমরা সুপার 16 বলি, সেই সুপার 16তে চলে যেতে পারবে। এক্ষেত্রে 48 দল হওয়ার কারণে ব্রাজিল বলি, আর্জেন্টিনা বলি, এদিকে আমরা স্পেন বলি, নেদারল্যান্ড বলি, মেক্সিকো আছে, এই সমস্ত যে দলগুলো আছে আমি গত ভিডিওতে বলছি ফিফার ফিক্সড করা একটা নিয়মের মধ্যে পড়ে গেছে, তাদের কিন্তু আসলেই বিপদ অপেক্ষা করছে। আমি কিন্তু গত ভিডিওতে উল্লেখ করছিলাম তারা বাদ পড়তে পারে অথবা ম্যাচটা কঠিন হতে পারে। আপনারা অনেকেই এটাকে নেগেটিভ ভাবে নিছেন যে আমি বলছি বাদ পড়বে অথবা কঠিন হবে এই ধরনের কিছু। অবশ্যই ব্রাজিল এবং আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে অনেক ফেভারিট দল এবং অনেক শক্তিশালী দল, কিন্তু গত বিশ্বকাপে আমরা যেভাবে দেখছি প্রথম ম্যাচে আর্জেন্টিনা কিন্তু সৌদি আরবের সাথে হেরে বসছিল। তো সেখানে যদি উরুগুয়ের সাথে খেলা পড়ে তাহলে কিন্তু তাদের অবশ্যই কঠিন হবে এবং কি তারা হারতেও পারে, যেহেতু 2টা ম্যাচ তাদের উরুগুয়ের সাথে সর্বশেষ 5টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ তাদের হারা আছে। এবং ব্রাজিলের ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা হবে, যদিও উরুগুয়ের থেকে এদিকে জাপান অপেক্ষাকৃত দুর্বল, কিন্তু এবার কিন্তু জাপান খুব ভালো খেলতেছে। আপনারা যারা জাপানের খেলা দেখতেছেন, জাপান কিন্তু খুব ভালো খেলতেছে এবং জাপান কিন্তু সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলকে হারাইছে। তার মানে আপনাদের এটা মাথায় রাখতে হবে, যেহেতু এটা বড় আসর, জাপান কিন্তু আরো শক্তিশালী হয়ে ফিরে আসতে চাবে।
এরপরেও যদি আমার প্রতি আপনাদের ভুল ধারণা থাকে তাহলে আসলে আমার কোনো কিছু করার নাই, কারণ আমি আপনাদের একদম র্যাঙ্কিং অনুযায়ী এবং 2022 সালে যাদের সাথে খেলা পড়ছিল, এবার যাদের সাথে খেলা পড়বে, এই পরিসংখ্যান অনুযায়ী আপনাদের বুঝিয়ে দিলাম আসলেই কঠিন হতে চলেছে। বাদ যদি নাও পড়ে, কঠিন হতে চলেছে। আর একটু এদিক সেদিক হলেই কিন্তু তারা বাদ পড়ে যেতে পারে, যেহেতু 32 দল থেকেই নকআউট পর্ব শুরু। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।